বর্তমানে ইরান আর আমেরিকার এই যে চরম উত্তেজনা, এর মাঝে একটা নাম আপনারা হয়তো বারবার শুনেছেন। Thousands of Iranian Kurds, Armed Kurdish groups in Iraq. Kurdish dissident groups. সেটা হলো কুর্দি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আসলে কারা এই কুর্দি জাতি? আমেরিকা কেন এতটা মরিয়া হয়ে উঠেছে এই কুর্দিদের ইরান আমেরিকা যুদ্ধে নামানোর জন্য? কেন তারা চায় কুর্দিরা তাদের হয়ে ইরানের বিরুদ্ধে লড়ুক? সবকিছুই পরিষ্কার হয়ে যাবে আজকের এই ভিডিওতে। আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটা জাতির কথা যাদের সংখ্যা প্রায় 4 কোটি, যা আমাদের বাংলাদেশের জনসংখ্যার প্রায় 1/4। ভাবতেই অবাক লাগে না? এই বিশাল জনগোষ্ঠী হাজার বছরের পুরনো ইতিহাস আছে, নিজস্ব চমৎকার একটা ভাষা আছে, সংস্কৃতি আছে, এমনকি নিজেদের জমিও আছে। কিন্তু নেই শুধু একটাই জিনিস। বলতে পারেন সেটা কি? তাদের নিজেদের কোনো দেশ নেই, নেই কোনো স্বাধীন মানচিত্র। হ্যাঁ, এরা হলো কুর্দি জাতি, আর এদের জীবনের লালিত স্বপ্নের নাম কুর্দিস্তান। আজ আমরা এই অসাধারণ কিন্তু প্রচন্ড ট্র্যাজিক এক জাতির গল্প শুনব। কিভাবে তারা হাজার বছর ধরে টিকে আছে, কিভাবে পৃথিবীর বড় বড় শক্তিগুলো বারবার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর বর্তমানে তারা ঠিক কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এর সবটাই আজ আমরা খোলাখুলি আলোচনা করব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এই কুর্দিরা আসলে এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের টাইম মেশিনে চড়ে ফিরে যেতে হবে হাজার হাজার বছর আগে। দেখুন, কুর্দিস্তান বলতে আমরা সাধারণত মধ্যপ্রাচ্যের উত্তর মধ্য অঞ্চলকে বুঝি। সহজ করে বললে আজকের ইরান, ইরাক, তুরস্ক আর সিরিয়া, এই 4টা দেশের পাহাড়ি এলাকাগুলো নিয়েই মূলত কুর্দিস্তান। তবে এই পাহাড়গুলোতে কিন্তু শুধু কুর্দিরাই ছিল না। হাজার বছর ধরে এখানে তুর্কি, পার্সিয়ান, আরব, আর্মেনিয়ান আর চেচেন সহ আরো অনেক জাতি মিলেমিশে থেকেছে। এখন মজার ব্যাপার হলো, কুর্দিদের আসল জন্ম বা উৎপত্তি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিন্তু বেশ তর্ক বিতর্ক আছে। কেন জানেন? কারণ তাদের আদি ইতিহাসটা কুয়াশার মতো একটু অস্পষ্ট। তবে একটা বিষয়ে সবাই একমত, এই পাহাড়ি এলাকাগুলোতে তারা আজ থেকে নয়, বরং শত শত, এমনকি হাজার বছর ধরে শিকড় গেড়ে বসে আছে। আপনাদের একটা দারুণ তথ্য দিই। প্রাচীন মেসোপটেমিয়ার ইতিহাসে এমন কিছু পাহাড়ি উপজাতির কথা পাওয়া যায় যাদের নাম শুনলে মনে হয় যেন কুর্দ শব্দটাই শুনছি। যেমন খ্রিস্টপূর্ব 3000 বছর আগে গুতি নামে একটা দুর্ধর্ষ জাতির কথা জানা যায়। অনেকে মনে করেন এরাই হয়তো আজকের কুর্দিদের আদিপুরুষ। আবার খ্রিস্টপূর্ব 401 সালের দিকে গ্রিস ঐতিহাসিক জেনোফন তার বিখ্যাত বই আনাবাসিসে কুর্দ কই নামে এক জাতির কথা লিখে গেছেন। এই কুর্দ কইরা এতটাই সাহসী ছিল যে তারা গ্রিকদের বিশাল বাহিনীকে আক্রমণ করে বসেছিল। যদিও এটা নিয়ে হিস্টোরিয়ানদের মধ্যে বিতর্ক আছে, কিন্তু নাম আর স্বভাব দেখে অনেকেই মনে করেন ওরাই ছিল আজকের কুর্দিদের পূর্বপুরুষ। আর অনেক ইতিহাসবিদরা সাধারণত বলেন কুর্দিরা এসেছে ইরানীয় জনগোষ্ঠী থেকে, বিশেষ করে মেডেস জাতির সাথে সম্পর্ক থাকতে পারে তাদের। তবে একটা ব্যাপার একদম নিশ্চিত, ইতিহাসে সরাসরি কুর্দ নামটা জোরালোভাবে আসে 7ম শতাব্দীতে, যখন এই জাতিটি ইসলাম গ্রহণ করে। তাহলে বুঝতেই পারছেন, কুর্দিরা কোনো নতুন বা উড়ে এসে জুড়ে বসা জাতি না। এরা সেই প্রাচীনকাল থেকেই এই পাহাড়ে লড়াকু হিসেবে টিকে আছে। কিন্তু আফসোস, ইতিহাসের নানা বাঁকে এদের ভাগ্য বারবার হোঁচট খেয়েছে। এবার আসি কুর্দিস্তানের ইতিহাসে। আর এই ইতিহাস বলতে গেলে প্রথমেই একটা কথা মাথায় রাখতে হবে, এই অঞ্চলটা ভৌগোলিকভাবে কতটা গুরুত্বপূর্ণ। কুর্দিস্তান হলো মধ্যপ্রাচ্যের একটা ক্রস রোড বা মোড়। মানে আপনি যদি পূর্ব থেকে পশ্চিমে কিংবা উত্তর থেকে দক্ষিণে যেতে চান, আপনাকে এই এলাকা পার হতেই হবে। আর ঠিক এই কারণে কুর্দিস্তান বারবার বাইরের শক্তির আক্রমণের শিকার হয়েছে। একটু খেয়াল করুন, কত শত বিজয়ী এই কুর্দিস্তান মারিয়া গেছে। প্রথমে এলো প্রাচীন পার্সিয়ানরা পূর্ব দিক থেকে, এরপর দিগ্বিজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট পশ্চিম থেকে। 7ম শতাব্দীতে দক্ষিণ থেকে এলেন মুসলিম আরবরা, আর তখনই এই অঞ্চলের ইতিহাসে চিরতরে বদলে গেল। এর ঠিক কয়েকশো বছর পর 11শ শতাব্দীতে পূর্ব দিক থেকে ধেয়ে এলো সেলজুক তুর্কিরা। থামুন, এখানেই শেষ নয়। 13 শতাব্দীতে পূর্ব দিক থেকে আবার ধেয়ে এলো মঙ্গলরা। তারা শুধু জয় করেই ক্ষান্ত হয়নি, চারিদিকে চালিয়েছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। এরপর আবার পার্সিয়ানদের দাপট। তারপর 16শো শতাব্দীতে উত্তর দিক থেকে অটোম্যান তুর্কিরা এসে
পুরো এলাকা দখল করে নিল। আর একদম সাম্প্রতিক সময়ের কথা তো আপনারা জানেন, 2003 সালে যখন আমেরিকা ইরাকে আক্রমণ করল। ভাবুন একবার, 1000 বছর ধরে এই মানুষগুলো একের পর এক দখলদার আর বিজয়ীদের শাসনে থেকেছে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন, এত কিছুর পরেও তারা তাদের নিজস্ব পরিচয় হারায়নি। তারা তাদের ভাষা ধরে রেখেছে, সংস্কৃতি টিকিয়ে রেখেছে। এটাই কুর্দিদের টিকে থাকার সবচেয়ে বড় ম্যাজিক। তবে কুর্দিরা কি কেবল মার খেয়েছে? একদমই না। ইতিহাসে বিভিন্ন সময় কুর্দি শাসকরাও দাপটের সাথে রাজত্ব করেছেন। হাসান ওয়াহেদি কিংবা আন্নাজিদ রাজবংশের নাম এখানে না বললেই না। আর সবচেয়ে গর্বের নামটা কি জানেন? আইয়ুবিদ রাজবংশ, যার প্রতিষ্ঠাতা ছিলেন সেই কিংবদন্তি বীর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। ভাবুন তো, ইতিহাসের অন্যতম সেরা এই বীরও ছিলেন একজন কুর্দি। কিন্তু একটা জায়গায় এসে ইতিহাস বড় নিষ্ঠুর। এত বীরত্ব, এত রাজবংশ থাকার পরেও কুর্দিরা আধুনিক বিশ্বের বুকে কখনো নিজেদের জন্য একটা স্বাধীন দেশ গড়ে তুলতে পারেনি। আর এটাই এই জাতির সবচেয়ে বড় ট্র্যাজেডি। এবার আসি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে, কুর্দিদের ইসলাম গ্রহণের গল্প। 7ম শতাব্দীতে যখন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হলো, এটা ছিল ইসলামের সম্প্রসারণের যুগ। একের পর এক অঞ্চল ইসলামের ছায়ায় আসতে লাগলো। এই সময় কুর্দি উপজাতিগুলো ইসলাম ধর্ম গ্রহণ করল। আর এটাই হলো সেই মুহূর্ত যখন থেকে কুর্দ নামটা ইতিহাসে অনেক বেশি ফেমাস হয়ে গেল। কুর্দিরা ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে লাগলো এবং তারা মূলত হলো সুন্নি মুসলমান, এবং কিছু শিয়া মাইনরিটিও আছে, এবং অনেকে আছে যারা সুফিজমকে ফলো করে। ইসলাম গ্রহণ কুর্দিদের একটা বৃহত্তর পরিচয়ের সাথে যুক্ত করে। ইসলামিক বিশ্বের অংশ হওয়া তারা একটা বড় সভ্যতার সুবিধা পেল। কুর্দি যোদ্ধারা মুসলমান বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল। আর এই ইসলামিক পরিচয়ের কারণেই পরবর্তী একজন কুর্দি সন্তান পুরো ইসলামী বিশ্বের সবচেয়ে বড় নায়ক হয়ে উঠলেন। কে সেই মানুষ? আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। হ্যাঁ, তিনি হলেন সালাহুদ্দিন আইয়ুবী। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ইসলামের ইতিহাসে এমন এক নাম যাকে শুধু মুসলমানরাই না, তার চরম শত্রুরাও সমানভাবে সম্মান করে। কি অদ্ভুত না? এই মহান বীর 1137 সালে ইরাকের তিকরিতে এক কুর্দি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আইয়ুবিদ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কিন্তু তার নামের সাথে সবচেয়ে বড় যে বিজয়টা জড়িয়ে আছে, সেটা হলো 1187 সালের সেই বিখ্যাত হাতিনের যুদ্ধ, যেখানে তিনি ক্রুসেডারদের বিশাল বাহিনীকে পরাজিত করে পবিত্র ভূমি জেরুজালেমকে পুনরুদ্ধার করেছিলেন। সালাউদ্দিনের কথা ভাবলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। কি অসাধারণ এক মানুষ ছিলেন তিনি। একদিকে যেমন ছিলেন এক যোদ্ধা, অন্যদিকে তার হৃদয়টা ছিল একজন কবির মতো নরম আর দয়ালু। আর সবচেয়ে গর্বের বিষয় কি জানেন? ইতিহাসের এই অমর নায়ক ছিলেন একজন কুর্দি। কুর্দি জাতির জন্য এর চেয়ে বড় সম্মানের আর কি হতে পারে? তবে একটা ব্যাপার আমাদের মনে রাখা দরকার, সালাউদ্দিন যে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সেটা কিন্তু কেবল কুর্দি সাম্রাজ্য ছিল না, বরং সেটা ছিল একটা অখণ্ড ইসলামিক সাম্রাজ্য। সালাউদ্দিন নিজের জাতিগত পরিচয়ের চেয়ে তার মুসলিম পরিচয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, আর এটাই তাকে বিশ্বজুড়ে এতটা মহান করে তুলেছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। 20 শতাব্দীর শুরুতে পুরো মিডল ইস্টে জাতীয়তাবাদের ঢেউ উঠল। তুর্কি, আরব, পার্সিয়ান, কুর্দি, আর্মেনিয়ান সবাই নিজেদের জন্য আলাদা দেশ চাইছিল। শত শত বছর ধরে অটোম্যান সাম্রাজ্যের অধীনে থাকার পর তারা স্বাধীনতার স্বপ্ন দেখছিল। এই সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, আর এই যুদ্ধেই মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারিত করে। 1916 সালের মে মাসে ব্রিটেন আর ফ্রান্স একটা গোপন চুক্তি করল। এই চুক্তির নাম হলো সাইক্স-পিকট চুক্তি। এই দুটো দেশের দুজন কূটনীতিক, ব্রিটিশ মার্ক সাইক্স আর ফরাসি ফ্রাসোয়া জর্জ পিকো মিলে মধ্যপ্রাচ্যকে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনাটা ছিল এরকম: লেবানন আর সিরিয়া যাবে ফ্রান্সের দখলে, ফিলিস্তিন, জর্ডান আর ইরাক যাবে ব্রিটেনের দখলে, আর কুর্দিস্তান তাদের কথা কেউ ভাবে না। এই চুক্তিটা করা হলো সম্পূর্ণ গোপনে, মধ্যপ্রাচ্যের মানুষদের না জানিয়ে, তাদের মতামত না নিয়ে দুটো ইউরোপীয় দেশ বসে ঠিক করে কোটি কোটি মানুষদের ভাগ্য। তার প্রথম বিশ্বযুদ্ধ শেষে অটোম্যান সাম্রাজ্য শেষ হয়ে যায়। এই সময় 1920 সালে সেভর চুক্তি হয়, আর এই চুক্তিতে কুর্দিদের জন্য একটা দারুণ সুযোগ আসে। চুক্তিতে বলা হয়েছিল কুর্দিস্তানের জন্য একটা গণভোট হবে।
কুর্দিরা নিজেরা ঠিক করবে তারা স্বাধীন রাষ্ট্র চায় কিনা। কুর্দিরা অবশ্যই আনন্দিত হলো আর স্বাধীনতার স্বপ্ন দেখা শুরু করলো। কিন্তু ওয়েস্টার্ন পাওয়ারদের থেকে আপনারা কি আশা করতে পারেন? অবশ্যই বিশ্বাসঘাতকতা। নতুন তুর্কি প্রজাতন্ত্র মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে সেভ্রে চুক্তি প্রত্যাখ্যান করা হয়। আতাতুর্কের বাহিনী গ্রিকদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে আর নতুন করে আলোচনার টেবিলে বসে। আর এভাবে 1923 সালে লোজান চুক্তি হয়। এই চুক্তিতে সেভ্রে চুক্তি বাতিল করে দেওয়া হয় আর পুরো আনাতোলিয়া, যার মধ্যে কুর্দিস্তানের তুর্কি অংশও ছিল, তা দেওয়া হয় নতুন তুর্কি প্রজাতন্ত্রকে। আর কুর্দিদের গণভোটের কথা, সেটা একেবারেই মুছে ফেলা হয়। এক রাতে কুর্দিদের সব স্বপ্ন ধুলোয় মিশে যায়। ভাবুন একবার, তারা ভেবেছিল আন্তর্জাতিক আইন তাদের রক্ষা করবে, ভেবেছিল বড় শক্তিগুলো তাদের পাশে থাকবে। কিন্তু বাস্তবে কি হলো? বড় শক্তিগুলো তাদের নিজেদের স্বার্থের জন্য কুর্দিদের বিসর্জন দিল। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে 1990 সালের গালফ ওয়ার পর্যন্ত তুরস্ক, ইরান, ইরাক আর সিরিয়ায় বসবাসকারী কুর্দিরা আলাদা আলাদাভাবে স্বায়ত্ত শাসনের জন্য গেরিলা যুদ্ধ চালিয়ে গেছে। তুরস্কে কুর্দিদের ওপর দমন-পীড়ন চালানো হয়। কুর্দি ভাষায় কথা বলা নিষিদ্ধ করা হয়। কুর্দি নাম রাখাও নিষিদ্ধ করা হয়। ইরাকেও কুর্দিদের ওপর দমন-পীড়ন চালানো হয়। ইরানে কুর্দি আন্দোলন দমন করা হয়। সিরিয়াতেও একই চিত্র। প্রতিটা দেশে প্রতিটা কুর্দি বিদ্রোহ ব্যর্থ করে দেওয়া হলো। প্রতিবার কুর্দিদের ওপর আরো বেশি নির্যাতন চাপানো হলো। এখন আপনারা বলতে পারেন, কেন এরকম কুর্দিদের ওপর দমন-পীড়নের কারণ কি? উত্তরটা খুবই সিম্পল, খুবই সহজ। ইউরোপীয় শক্তিরা, বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স, তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ডিজাইনই করেছে এমনভাবে যাতে এই দেশগুলোতে এমন পরিস্থিতি, এমন অস্থিরতা লেগেই থাকুক। এরপর 1990-91 সালে গালফ ওয়ারে সাদ্দাম হোসেনের ইরাক, কুয়েত দখল করে। এই যুদ্ধের পরই কুর্দিরা ইরাকে বিদ্রোহ করে আর সাদ্দাম সেনাবাহিনী পাঠিয়ে সেই বিদ্রোহ দমন করে। এর কারণে লক্ষ লক্ষ কুর্দি রেফিউজি হয়ে যায়। এরপর 1992 সালে ইরাকে কুর্দি রাজনৈতিক দলগুলোর একটা জোট, ইরাকি কুর্দিস্তান ফ্রন্ট, সংসদীয় ও রাষ্ট্রপতি নির্বাচন করল। এই নির্বাচনের ফলে প্রতিষ্ঠা হয় কুর্দিস্তান আঞ্চলিক সরকার, যা সংক্ষেপে কেআরজি। এই সরকার কি ধরনের? এটা একটা ধর্মনিরপেক্ষ সরকার, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের আদলের তৈরি। নিজস্ব সংসদ আছে, নিজস্ব সেনাবাহিনী আছে যাদের বলে পেশমেরগা, নিজস্ব সীমানা নিয়ন্ত্রণ আছে, এমনকি নিজস্ব বৈদেশিক নীতিও আছে। পেশমেরগা শব্দের অর্থ জানেন? এই শব্দের অর্থ হলো যারা মৃত্যুর মুখোমুখি হয়। কিন্তু এই সাফল্য বেশি দিন স্থায়ী হলো না। 1994 সালে দুটো প্রধান কুর্দি দলের মধ্যে ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থায় ভেঙে পড়ল। শুরু হলো কুর্দিশ গৃহযুদ্ধ। এরবিলে একটা প্রশাসন, সুলেমানিয়ায় আরেকটা প্রশাসন। 4 বছর গৃহযুদ্ধের পর 1998 সালে পিইউকে আর কেডিপি ওয়াশিংটন চুক্তিতে স্বাক্ষর করে যুদ্ধ শেষ করে। 2003 সালে যখন আমেরিকা ইরাকে আক্রমণ করে সাদ্দাম হোসেনকে উৎখাত করত, এই যুদ্ধে কুর্দি পেশমেরগা বাহিনীর আমেরিকার পাশে লড়াই করেছিল। সাদ্দাম ক্ষমতা থেকে সরে যাওয়ার পর ইরাকে নতুন সংবিধান হয়, আর সেই সংবিধানে কুর্দিস্তান আঞ্চলিক সরকার এবং কুর্দিস্তান পার্লামেন্টকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। এটা কুর্দিদের জন্য একটা বিশাল অর্জন। 2006 সালে পিইউকে আর কেডিপি সিদ্ধান্ত নিল তাদের দুটো আলাদা প্রশাসনকে এক করা। প্রধানমন্ত্রী হলেন নেচিরভান বারজানি। এখন ইরাকি কুর্দিস্তান একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে কাজ করছে। তাদের নিজস্ব পার্লামেন্ট, সেনাবাহিনী, অর্থনীতি সবই আছে, কিন্তু এখনো পূর্ণ স্বাধীনতা নেই। 2017 সালে একটা গণভোট হয়েছিল কুর্দিস্তানের স্বাধীনতার জন্য। 93% মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় সেটাকে স্বীকৃতি দেয়নি। আর এভাবে কুর্দিরা আজ পর্যন্ত ঝুলে আছে। কিন্তু আপনারা যদি ইরাক, ইরান, তুরস্ক এবং সিরিয়ার পার্সপেক্টিভে এটাকে দেখেন, তাহলে অবশ্যই কোনো দেশই চাইবে না নিজের দেশের কিছু অংশ ভাগ করে অন্যকে দিতে। আর ঠিক এভাবেই ফ্রান্স আর ব্রিটিশরা মিডল ইস্টকে ভাগ করেছিল, যাতে তাদের মধ্যে এভাবেই লড়াই লেগেই থাকে, সিভিল ওয়ার, কেওস, ডিস্ট্রাকশন লেগেই থাকে।
আর সেই অঞ্চল কোনো সময় স্থিতিশীল হতে না পারে। ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় মধ্যপ্রাচ্যে যেসব ছোট জাতিগোষ্ঠী তাদের নিজস্ব রাষ্ট্র তৈরি করতে পেরেছে তারা সবাই কোনো না কোনো বৃহৎ শক্তির সমর্থন পেয়েছে। যেমন ইসরায়েল পেয়েছিল ব্রিটেন এবং আমেরিকার সমর্থন, কিন্তু কুর্দিরা তারা কোনো বৃহৎ শক্তির দীর্ঘমেয়াদী সমর্থন পায়নি। আমেরিকা কখনো কখনো সুবিধা মতো কুর্দিদের ব্যবহার করেছে, যেমন ইরাকে সাদ্দামের বিরুদ্ধে বা সিরিয়ায় আইএসআইএস-এর বিরুদ্ধে, কিন্তু কুর্দিদের স্বাধীন রাষ্ট্রের দাবিকে কখনো সমর্থন করেনি। আর এখন আবার 2026-এ ইরানের বিরুদ্ধে তাদেরকে ইউজ করার চেষ্টা করছে, বারবার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করার পরও। তো বন্ধুরা, এই হলো কুর্দি জাতি আর কুর্দিস্তানের সংক্ষিপ্ত ইতিহাস। হাজার বছর ধরে টিকে থাকা একটা জাতি, যারা কখনো থামেনি, যারা বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে কিন্তু হাল ছাড়েনি। আর তাদের স্বপ্ন আজও বেঁচে আছে, কুর্দিস্তানের স্বপ্ন। আপনারা কি মনে করেন, কুর্দিরা কোনোদিন তাদের স্বাধীন রাষ্ট্র পাবে? নিচে কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আগামীবার আরও একটা অসাধারণ ইতিহাসের গল্প নিয়ে আসব। আল্লাহ হাফেজ।